নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। খেলার দুনিয়ার বিভিন্ন আপডেট নিয়ে শুরু করছে স্পোর্টস টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। সম্পূর্ণ সুস্থ না হলেও আপাতত বিপদমুক্ত শ্রেয়স আইয়ার। সোমবার সকালে তাকে আইসিইউতে ভর্তি করা হলেও রাতে তাকে আইসিইউ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনো হাসপাতালেই রয়েছে তারকা ব্যাটার। অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার নয়, অশ্বিনের পথ ধরে বিগ ব্যাশেও খেলবেন রোহিত কোহলি। জল্পনা উস্কে দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ। মাসদেরিক আগেই বলেছিলেন বিশ্বকাপে খেলবো কিনা জানি না, কিন্তু এবার তিনি নিজেই জানালেন মেগা টুর্নামেন্টে অবশ্যই খেলতে চান, তবে ফিটনেসের দিকে নজর রেখে। জোসে মরিনহো প্রায় 9 মাস আগে অভিযোগ তুলেছিলেন তুরস্কের ফুটবল লিগের রেফারিংয়ে বিস্তর গন্ডগোল আছে। এই অভিযোগ মেনে নিয়ে তুরস্কের ফুটবল সংস্থা তদন্তে নেমে জানতে পারে 371 জন রেফারি জুয়ার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। সম্পূর্ণ সুস্থ না হলেও আপাতত বিপদমুক্ত শ্রেয়স আইয়ার। সোমবার সকালে তাকে আইসিইউতে ভর্তি করা হলেও রাতে তাকে আইসিইউ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনো হাসপাতালেই রয়েছে তারকা ব্যাটার। সম্পূর্ণ সুস্থ না হলেও আপাতত বিপদমুক্ত শ্রেয়স আইয়ার। সোমবার সকালে তাকে আইসিইউতে ভর্তি করা হলেও রাতে তাকে আইসিইউ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনো হাসপাতালেই রয়েছেন তারকা ব্যাটার। হাসপাতাল থেকে তিনি কবে সম্পূর্ণ সুস্থ হয়ে ছাড়া পাবেন তা এখনো জানা যায়নি। সিডনিতে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে চোট পান শ্রেয়স আইয়ার। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শোনা যাচ্ছিল শ্রেয়সের হাড় না ভাঙলেও চোট বেশ গুরুতর, তাই শ্রেয়সকে কিছুদিন সিডনিতেই থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সোমবার সকালে হঠাৎই শ্রেয়সের শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে। চোটের জায়গা থেকে রক্তক্ষরণ শুরু হয়ে যায় তার। তড়িঘড়ি করে ভারতীয় ক্রিকেটারকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। বিসিসিআই তরফে জানানো হয়, আইয়ারের বাঁদিকের পাঁজরের নিচের অংশে আঘাত লাগে। স্ক্যানে প্লিহায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। প্লিহায় আঘাতের কারণেই শুরু হয় রক্তক্ষরণ। তার জেরে শ্রেয়স ড্রেসিং রুমেই অজ্ঞান হয়ে পড়েন বলেই সূত্রের খবর। প্লিহায় আঘাত লাগা নিয়েই শ্রেয়সকে নিয়ে উদ্বেগ ছড়ায়। তবে দ্রুত চিকিৎসা হয়েছে তার, ফলে শ্রেয়স এখন বিপদমুক্ত। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও খুবই সতর্ক থাকতে হবে তারকা ক্রিকেটারকে, কারণ প্লিহায় আঘাত লাগলে তা সারতে অন্তত 6 থেকে 12 সপ্তাহ সময় লাগবে। এই সময়টা পুরোপুরি বিশ্রামে থাকতে হবে শ্রেয়সকে। দেহে আঘাত লাগতে পারে এমন কোনো কাজ করা যাবে না। ভারী বা শ্রমসাধ্য কাজ থেকেও দূরে থাকতে হবে তাকে। সামান্যতম আঘাত লাগলেও ফের প্লিহা থেকে রক্তক্ষরণের সম্ভাবনা রয়েছে। এরপরই সরাসরি মাঠে নামতে পারবেন না তিনি, কারণ চিকিৎসকরা জানিয়েছেন এরপর প্রথমে খতিয়ে দেখবেন চিকিৎসকেরা যে প্লিহার আঘাত পুরোপুরি সেরেছে কিনা। তারপরে মাঠে নেমে হালকা ট্রেনিংয়ের অনুমতি পাবেন শ্রেয়স। সেখান থেকে ধীরে ধীরে ফিট হয়ে মাঠে নামতে পারবেন তিনি। অর্থাৎ গোটা প্রক্রিয়ায় অন্তত 3 মাস সময় লাগতে পারে। আগামী ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ। কিন্তু মেগা টুর্নামেন্টে শ্রেয়সের খেলা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল এই চোটের ফলে। আপাতত সিডনির হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন শ্রেয়স, এমনটাই অনুমান করা হচ্ছে। পুরোপুরি সুস্থ হলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি দেশে ফিরবেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে শ্রেয়সের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তার রিকভারি ভালো হচ্ছে। বিসিসিআইয়ের মেডিকেল টিম সিডনি ও ভারতের স্পেশালিস্ট ডাক্তারদের সঙ্গে পরামর্শ করছে। শ্রেয়সকে সর্বদা পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভারতীয় টিমের ডাক্তারও শ্রেয়সের সঙ্গেই রয়েছেন। জানা গিয়েছে ভারতীয় ক্রিকেটারের পরিবারের কয়েকজন দ্রুত সিডনি উড়ে যাচ্ছেন। এক সংবাদ সংস্থার খবর, শ্রেয়সের পরিবারের 2-3 জন অস্ট্রেলিয়া যাচ্ছেন। হাই নিউজ নেটওয়ার্ক। অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার নয়, অশ্বিনের পথ ধরে বিগ ব্যাশেও খেলবেন রোহিত কোহলি। জটিলতা থাকলেও আশাবাদী অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। জল্পনা উস্কে দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ। শেষবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের পর বলা হচ্ছে
অজি ভূমে ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতের জার্সিতে হতে পারে, কিন্তু অস্ট্রেলিয়াতেই কি শেষবার 22 গজে নামলেন রোকো? সেটা না হওয়ার জল্পনা উস্কে দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ। ভারতীয় ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলেন না, তবে সেই প্রথা ভেঙেছেন রবিচন্দ্রন অশ্বিন। বিবিএলে সিডনি থান্ডারের হয়ে খেলবেন ভারতের প্রাক্তন স্পিনার, তবে রোকো এখনও প্রাক্তন নয়। ফলে তারা কি অস্ট্রেলিয়ার লিগে খেলার অনুমতি পাবেন? আশা ছাড়ছে না অজি বোর্ড। টডের বক্তব্য, আমার মতে অল্প সময়ের জন্য হলেও সেটা সম্ভব। কথাবার্তার রাস্তা আমরা খোলা রাখছি। রবি অশ্বিন বিগ ব্যাশের এক গুরুত্বপূর্ণ সময় যুক্ত হচ্ছে, তাতে ভারতীয় প্লেয়ারদের বিগ ব্যাশে খেলার সম্ভাবনা বাড়বে। যদিও তার অনেকটাই নির্ভর করবে আমরা লিগের জন্য বেসরকারি সাহায্য নেব কি না, সেটা নিয়েও আলোচনা চলছে। স্পষ্টতই বিগ ব্যাশ লিগ সেই পথ খোলার চেষ্টাও করছে, যাতে আর্থিকভাবে শক্তিশালী হলে আরও অনেক প্লেয়ারকে লিগে খেলানো যায়। কিন্তু রোকোর জন্য এখনই সেটা সম্ভব নাও হতে পারে। আইপিএল খেলা চালিয়ে গেলে তারা বিগ ব্যাশে খেলতে পারবেন না। তবে অশ্বিনের পদক্ষেপের পর আত্মবিশ্বাসী হয়ে উঠছে অজি বোর্ড। বাকিটা পরিস্থিতির ওপর ছাড়ছে তারা। উল্লেখ্য, এর আগেই গ্রিনবার্গ বলেছিলেন, আমরা বিগ ব্যাশে ভারতীয় ক্রিকেটারদের স্বাগত জানাতে চাই। যদি সেটা হয় তাহলে দারুণ হবে। এই বিষয়ে বিসিসিআই এর সঙ্গে আমরা আলোচনা করতে রাজি। আমরা বিরাট কোহলিকে বিগ ব্যাশে দেখতে চাই। হাই নিউজ নেটওয়ার্ক। মাসদেরেক আগে বলেছিলেন বিশ্বকাপে খেলবো কিনা জানি না, কিন্তু এবার তিনি জানালেন মেগা টুর্নামেন্টে অবশ্যই খেলতে চান তিনি, তবে ফিটনেসের দিকে নজর রেখে। সেই লিওনেল মেসির মুখে এমন কথা শুনে খুশি ভক্তকুল। তাদের আশা আগামী বছর বিশ্বকাপে খেতাব ধরে রাখার লড়াইয়ে অবশ্যই নামবেন তাদের প্রিয় তারকা। মাস দেড়েক আগেই বলেছিলেন বিশ্বকাপে খেলবো কিনা জানি না, কিন্তু এবার তিনি জানালেন মেগা টুর্নামেন্টে অবশ্যই খেলতে চান, তবে ফিটনেসের দিকে নজর রেখে। সেই লিওনেল মেসির মুখে এমন কথা শুনে খুশি ভক্তকুল। তাদের আশা আগামী বছর বিশ্বকাপে খেতাব ধরে রাখার লড়াইয়ে অবশ্যই নামবেন তাদের প্রিয় তারকা। গত 4 সেপ্টেম্বর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। ঘরের মাঠে জোড়া গোল করে দলকে ভেনেজুয়েলার বিরুদ্ধে জেতান মেসি। এই ম্যাচ দেখতে স্টেডিয়াম পুরো ভরে গিয়েছিল। বাবার খেলা দেখতে হাজির ছিল মেসির সন্তানরাও। মেসির পরিবারের সঙ্গে অনেক সদস্যও হাজির ছিলেন ওই ম্যাচ দেখতে। খেলা শুরুর আগেই মেসিকে কাঁদতে দেখা যায়। ম্যাচ শেষে বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা সাফ জানিয়ে দেন, বয়সের কথা মাথায় রাখলে যুক্তি বলে আমি আগামী বছর বিশ্বকাপে খেলতে পারবো না, তবে আমি প্রত্যেকটা ম্যাচ ধরে এগোতে চাই। কিন্তু সোমবার একটি সাক্ষাৎকারে LM10 বলেন, আমি বিশ্বকাপে খেলতে পারলে খুব খুশি হব। আমি খেলতে চাই, আমার জাতীয় দলের জন্য অবদান রাখতে চাই। তবে মেসির মতে তিনি জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার জন্য পুরোপুরি ফিট কিনা সেটা যাচাই করবেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, আপাতত প্রত্যেক দিনের দিকেই নজর দিতে চাই। আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক মরশুম প্রস্তুতি শুরুও করব। যদি নিজের 100% দিতে পারি, যদি জাতীয় দলে খেলার যোগ্য মনে করি নিজেকে, তাহলে সিদ্ধান্ত নেব। মেসির দীর্ঘদিনের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া অবশ্য আত্মবিশ্বাসী। বিশ্বকাপে এবং তারপরেও মেসি ম্যাজিক দেখা যাবে। তিনি বলেন, মেসি এখনো খেলা শেষ করেনি, বিশ্বকাপ খেলবে, তারপর আরও ম্যাচ খেলবে। আমি ওর সঙ্গে কথা বলেছি, আমি খুশি যে ও এখনো খেলছে। ফলে ডি মারিয়া যদি মনে করেন মেসি বিদায় নেবেন না, এবার বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিয়ে রাখলেন মেসি নিজেও। হাই নিউজ নেটওয়ার্ক। জল্পনাতেই শিলমোহর পড়ল।
কেরলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে প্রীতি ম্যাচ লিওনেল মেসি আর্জেন্টিনার খেলার কথা ছিল সেটা স্থগিত হয়ে গেল। আয়োজকরা সরকারিভাবে জানিয়ে দিয়েছেন ফিফার নভেম্বর উইন্ডোতে এই ম্যাচ হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় অনুমতি মেলেনি তাতে। ফলে কেরলের আগে মেসি আসবেন কলকাতায়। জল্পনাতেই শিলমোহর পড়ল। কেরলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে প্রীতি ম্যাচ লিওনেল মেসির আর্জেন্টিনার খেলার কথা ছিল সেটি স্থগিত হয়ে গেল। আয়োজকরা সরকারিভাবে জানিয়ে দিয়েছেন ফিফার নভেম্বর উইন্ডোতে এই ম্যাচ হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় অনুমতি মেলেনি। ফলে কেরলের আগে মেসি আসবেন কলকাতায়। অর্থাৎ এই ঘোষণার অর্থ এটিই দাঁড়ায়, আগামী 10 থেকে 18 নভেম্বরের মধ্যে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে কেরলে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল মেসির আর্জেন্টিনার। লিওনেল মেসি তো বটেই, তার নেতৃত্বে ওই ম্যাচে আর্জেন্টিনা দলে খেলার কথা ছিল রদ্রিগো দে পল, নিকোলাস ওটামেন্ডি, জুলিয়ান আলভারেজদের। মেসির আগমনকে কেন্দ্র করে জওহরলাল নেহরু স্টেডিয়ামকে ঢালাও সাজানো হয়েছে। 70 কোটি টাকা খরচ করে বসানো হয়েছিল নতুন ফ্লাড লাইট, ঝাঁ চকচকে আসনও বসানো হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছিল। এমনকি দোকানপাটও 1 মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু যা খবর তাতে নভেম্বরে মেসি আসছেন না। ম্যাচের আয়োজকরা জানিয়ে দিলেন নভেম্বরের ফিফা উইন্ডোতে ওই প্রীতি ম্যাচ আয়োজন সম্ভব হচ্ছে না। সভা হয়ে গেলেও ফিফার থেকে প্রয়োজন মেলেনি, ফলে ওই ম্যাচের আয়োজন করা সম্ভব হলো না। তবে আয়োজকরা মেসির সফর পুরোপুরি বাতিল করে দিতেও নারাজ। তাদের দাবি ফিফার পরের কোনো উইন্ডোতে ওই প্রীতি ম্যাচের আয়োজন করা হবে, তবে সেটা দিনক্ষণ কিছুই জানানো হয়নি। কেরলে মেসি আপাতত আসছেন না, যার অর্থ দাঁড়াচ্ছে কেরলের আগে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পা রাখবেন কলকাতায়। আগামী 12 ডিসেম্বর কলকাতায় পা রাখার কথা তার। 13 ডিসেম্বর কলকাতা যুব ভারতীতে গোট কনসার্ট আয়োজিত হবে। ওই দিন এক গুচ্ছ কর্মসূচি রয়েছে মেসির। হাই নিউজ নেটওয়ার্ক। ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তিনি গুচ্ছ গুচ্ছ রেকর্ড তার নামের পাশে। যে বয়সে অন্য ফুটবলাররা বুট জোড়া তুলে রেখে দিব্যি অবসর যাপন করেন, সেই বয়সেও তিনি ছুটছেন, আর ছুটতে ছুটতে পৌঁছে গেলেন 950 গোলে। শনিবার রাতে আল নাসেরের হয়ে গোল করে ক্যারিয়ারের 950তম গোলটি করে ফেললেন CR7। 40 পেরিয়েছে বয়স। যে বয়সে অন্য ফুটবলাররা বুট জোড়া তুলে রেখে দিব্যি অবসর যাপন করেন, সেই বয়সেও তিনি ছুটছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। শনিবার সৌদি লিগে অনবদ্য গোল করেছেন তিনি। এটাই তার ক্যারিয়ারের 950তম গোল। আর এই মাইল ফলক অর্জন করে তিনি আরও বেশি ক্ষুধার্ত হয়ে পড়েছেন, একথা CR7 নিজেই লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। শনিবার আল হাজিমের বিরুদ্ধে 88 মিনিটে দুরান্ত গোল করেন রোনাল্ডো। ডান প্রান্ত থেকে সতীর্থর বাড়ানো বলে অনবদ্য ফ্লিকে জাল কাঁপান তিনি। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে এটি রোনাল্ডোর 6ষ্ঠ গোল। এই বছরের 7ম গোল আল নাসেরের জার্সিতে। সৌদির ক্লাবটিতে এ পর্যন্ত 106টি গোল করেছেন রোনাল্ডো। সব মিলিয়ে ক্যারিয়ারে এখন তিনি 950টি গোলের মালিক। দ্রুত এগোচ্ছে হাজারের লক্ষ্যমাত্রার দিকে। এরপরেও থামার কথা মনেই আনছেন না পর্তুগিজ মহাতারকা। 950 গোলের পর ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, দলকে জেতাতে পেরে ভালো লাগছে, 950টি গোল করতে পেরে খুশি, তবে আরও কিছুর জন্য ক্ষুধার্ত। তাহলে কি রোনাল্ডো 1000 গোলের মাইল ফলকের কথা বলছেন? ফুটবল বিশ্ব মনে করছে সেটাই। তাছাড়াও এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আরও কিছু বছর খেলতে চান তিনি, তবে সেটা যে বেশি বছর নয় তাও স্পষ্ট করেছেন। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, আমি আরও কয়েক বছর খেলতে চাই, তবে সেটা খুব বেশি দিন নয়। আমার সতীর্থদের প্রতি কৃতজ্ঞ, তরুণদের কাছে অনেক কিছু শিখছি। পরিবার বলেছিল এবার আমার থামার সময় এসেছে। তারা বলেছে সবকিছুই তো অর্জন করেছি, তাহলে কেন 1000 গোলের লক্ষ্যে ছুটছে? আমি কিন্তু এই ব্যাপারটাকে অন্যভাবে দেখি।
চাই ক্লাব এবং দেশের জার্সিতে আরও কিছু বছর দিতে। আমি নিশ্চিত যে এই যাত্রা যখন শেষ হবে তখন পরিপূর্ণ বোধ করব। পর্তুগিজ মহাতারকার সংযোজন, জানি যে আমার কেরিয়ারে বেশি দিন বাকি নেই। যে কটা দিন খেলবো খেলাটাকে উপভোগ করে যাব। এখন আমি ধাপে ধাপে চিন্তা করি, যা আমাকে শক্তি দেয়, বেঁচে থাকার রসদও দেয়। প্রতিদিন সেটাই উপভোগ করি আমি। 2022-এ ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সৌদির ক্লাবে সই করেন CR7। রেড ডেভিলসের জার্সিতে দ্বিতীয় দফায় করেন 24টি গোল। সব মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 346টি ম্যাচে তার গোল সংখ্যা 145। এর আগে 2018 সালে ইটালির ক্লাব জুভেন্টাসে সই করেন পর্তুগিজ কিংবদন্তি। ওল্ড লেডিসের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি না জিততে পারলেও দুবার সিরি আ জিতেছেন তিনি। পেয়েছেন সুপার কাপও। ইটালিতে 134 ম্যাচে তার গোল সংখ্যা 101। ক্লাব ক্যারিয়ারে সেরা সময়টা কাটিয়েছেন স্পেনের রিয়াল মাদ্রিদে। 5টি ব্যালন ডিয়ারের মধ্যে 3টি জিতেছেন লস ব্ল্যাঙ্কোসের হয়ে। 2009 সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে স্পেনের রাজধানীতে আসেন তিনি। মাদ্রিদের হয়ে 438টা ম্যাচে রোনাল্ডোর মোট গোল 450। রোনাল্ডোর যাত্রাপথ শুরু হয় পর্তুগালের স্পোর্টিং লিসবনে। এই ক্লাবের হয়ে তিনি করেছিলেন 5টি গোল। এছাড়াও পর্তুগালের জার্সিতে তার গোল 143। সব মিলিয়ে কেরিয়ারে CR7 গোল করেন 950টি। 1000 গোল থেকে আর মাত্র 50 গোল দূরে রয়েছেন তিনি। সেই লক্ষ্যে আরও বেশি ক্ষুধার্ত হয়ে উঠছেন রোনাল্ডো। হাই নিউজ নেটওয়ার্ক। স্পেশাল ওয়ান তাকে কেন বলা হয় তা যেন ফের প্রমাণিত হয়ে গেল। জোসে মোরিনহো প্রায় 9 মাস আগে অভিযোগ তুলেছিলেন তুরস্কের ফুটবল লিগের রেফারিংয়ে বিস্তর গন্ডগোল রয়েছে, সেই দেশের রেফারিং বিষাক্ত। আর এই অভিযোগ মেনে নিয়ে তুরস্কের ফুটবল সংস্থা তদন্তে নেমে জানতে পারল যে 371 জন রেফারি জুয়ার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। স্পেশাল ওয়ান তাকে কেন বলা হয় তা যেন ফের প্রমাণিত হয়ে গেল। জোসে মোরিনহো প্রায় 9 মাস আগে অভিযোগ তুলেছিলেন তুরস্কের ফুটবল লিগের রেফারিংয়ে বিস্তর গন্ডগোল আছে, সেই দেশের রেফারিং বিষাক্ত। সেই বিষ যে কতটা ছড়িয়েছে তা মেনে নিল এবার তুরস্কের ফুটবল সংস্থা। তদন্তে নেমে তারা জানতে পারল 371 জন রেফারি জুয়ার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। সেদেশের ফুটবল সংস্থার সভাপতি ইব্রাহিম হাসিও সোমানোলু জানিয়েছে তারা একটি অন্তর্দ্বন্দ্ব চালিয়েছে, যার ফলাফল ভয়াবহ। তদন্তের রিপোর্ট প্রকাশ করে ইব্রাহিম জানিয়েছেন তুরস্কের 571 জন পেশাদার রেফারির মধ্যে 371 জন জুয়ার সঙ্গে যুক্ত। বিভিন্ন অনলাইন জুয়া সংস্থায় তাদের অ্যাকাউন্ট রয়েছে। এদের মধ্যে 152 জন তো সরাসরি ও নিয়মিত জুয়া খেলেন। ইস্তানবুলে একটি সাংবাদিক সম্মেলন করে ইব্রাহিম জানান, আমরা এবার নিজেদের ঘর পরিষ্কার করা শুরু করেছি। দেশের সেরা 7 জন রেফারি, 15 জন সহ রেফারি, 36 জন পরবর্তী ধাপের রেফারি এবং 94 জন সেই ধাপের সহকারী সরাসরি জুয়ার সঙ্গে যুক্ত। জানা গিয়েছে একজন রেফারি 18,000 বারের বেশি জুয়া খেলেছেন, আর 42 জন 1000-এরও বেশি ফুটবল ম্যাচে বাজি ধরেছিলেন। গত 5 বছর ধরে এই ঘটনা ঘটে চলেছে। ওই রেফারিদের 3 মাস থেকে 1 বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে, যা গুরুপাপে লঘুদণ্ডের সমান বলেই মনে করা হচ্ছে। এই সমস্ত ঘটনার সূত্রপাত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। ফেনারবাচের কোচ হওয়ার পর রেফারিং নিয়ে বিতর্ক তৈরি করেন মোরিনহো। সেই সময় গালাতাসারের সঙ্গে একটি ম্যাচের পর রেফারিকে উদ্দেশ্য করে বলেন, আপনার মতো রেফারি থাকার জন্যই এরকম দুরবস্থা। তার বক্তব্য ছিল অধিকাংশ রেফারি গালাতাসারেকে সমর্থন করে, আর এটা খুবই বিষাক্ত অবস্থা। তখন বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য মোরিনহোকে 4 ম্যাচ নিষিদ্ধ করা হয়, পরে চাকরিও যায়। তবে কি 9 মাস পর তিনি মুচকি হেসে বলছেন,
I am Jose Marinho. স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার বিভিন্ন আপডেটের সঙ্গে থাকতে চোখ রাখুন হাই নিউজে।